ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে। তাহলে 1.5 কোটি তাহলে কি করে পশ্চিমবাংলায় থাকলো? অসত্য তথ্য দিয়ে মানুষকে পাজেল করার চেষ্টা করছে, মানুষকে ডিস্টার্ব করার, মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা, ঘেরাও করেঙ্গে, ঘেরাও কর্মসূচি হোগা, এসআইআর করতে দেবো না, নো এসআইআর, অনেক গল্প শুনিয়েছিল। আজকে তারা কোথায়? এসআইআর হওয়ার জন্য, দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় 90,000 অফিসার কারা নিয়োগ করছে? রাজ্য সরকার দিচ্ছে 90,000 অফিসার। তাহলে আজকে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বারবার বলে আসছি, আজকেও বলবো, কোন নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না। 2-3টে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ নাকি বিষপান করেছেন, কেউ নাকি ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব, বিষপান করলে আপনি এসআইআর থেকে নিশ্চিতভাবে আপনাকে ছাড় দেবে না, কাগজ না থাকলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যে আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়, আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ওই লোকটি ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে, ওকে ছাড় দিয়ে দাও? এরকম তো ব্যাপার নয়। আপনার কাছে কাগজ আছে, আপনি কাগজটা দেখান, আপনি কোনো সমস্যা নেই আপনার। তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে, তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন, প্রায় 1 মাস সময় দিচ্ছে। তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স হয়ে আপনাকে প্রুভ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে, না নিতে পারে, তার জন্য আপনি সময় পাচ্ছেন। সর্বোপরি আর্টিকেল 326 ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে। সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না। আর্টিকেল 324 দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে। সে যদি আর্টিকেল 324 কে সামনে রেখে আর্টিকেল 326 কে ভায়োলেট করে, এটা মেনে নেবো না আমরা। দুটো আর্টিকেলকেই যেমন আমাদের সম্মান দিতে হবে। সুতরাং কোন বৈধ বা ভারতীয় মানুষের, নাগরিকের ভোটাধিকার কাটতে পারার রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই। যদি কারো কোনো কাগজপত্রে ডিসপুট থাকে, তার জন্য সেই অপশন দেওয়া হচ্ছে, সে অপশন দেখতে এবং তা সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে। এটা নিয়ে আতঙ্কিত হবেন না। আমাদের মূল ইস্যু হচ্ছে স্কুলে শিক্ষক নাই, হসপিটালে ডক্টর নয়, নার্স নাই, ঔষধ নাই, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ফেক এসটিএসসি সার্টিফিকেটের রমরমা মার্কেটে। 6 শিডিউল ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফুল ফ্লেজ ইমপ্লিমেন্ট হচ্ছে না। ওবিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোণঠাসা করে দিয়েছে। মুসলমানরা আজকে বৈষম্যের শিকার হবে। আনএডেড মাদ্রাসায় টিচার নাই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নাই, মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিকমতো শিক্ষক নাই, কলেজের ভর্তি হচ্ছে না, স্কুল শিক্ষক শূন্য স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার কোন জায়গায় ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ব্যাপকভাবে। এই যে মূল ইস্যুগুলো, বছরে 2 কোটি চাকরি দিবার গল্প শুনিয়েছিল, বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে। গত 45 বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে। আর বলেছিল বছরে 2 কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল, 15 পয়সা তো পাইনি। উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি। তারপরে আমরা কি দেখেছিলাম, ডলার আর টাকার মান 1 করে দেবে, 1 টাকা দেবে 1টা ডলার পাবে, এই স্বপ্ন দেখিয়েছিল। আর যখন 2014-তে 60 টাকা দিলে 1টা ডলার পেতাম, আজকে 88 টাকা দিলে 1টা ডলার আমরা পাচ্ছি। সোনার দাম যেটা 2014-তে 10 গ্রামের দাম ছিল 28,000 টাকা, সেটা 1,28,000-এ পৌঁছে গিয়েছে। এই যে চরম অবস্থা, চরম বৈষম্য, মার্কেটের দুরবস্থা। মাদ্রাসা দেব, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব, পাহাড়ের মানুষ হাসবে, সাগরের মানুষ হাসবে, জঙ্গলের মানুষ হাসবে, তার পরিবর্তে সব জায়গার মানুষ কাঁদছে আর তৃণমূলের লুটেরারা হাসছে। এই যে পরিবেশ তৈরি হয়েছে, মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে। কি কেন্দ্রের বিজেপি, কি রাজ্যের তৃণমূল, এদের হাত থেকে মানুষ মুক্ত হতে চাইছে। সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল, এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে। ঠিক 2021 সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল, এইটা এনে দাঁড় করাচ্ছে। আমরা প্রত্যেকে ভারতীয়, প্রত্যেকের কাছে কাগজ আছে, প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে। যদি আমরা অবৈধ ভোটার হই,
তারা পদত্যাগ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলবো, বিস্তারিত ভিডিও আমরা আসবে, আমাদের তৈরি হচ্ছে, যেটা মানুষের সুবিধার্থে হবে। আমি একটা কথা বলি, 2002 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট ফর্ম ফিল আপ করবে, একটা রঙিন ছবি দেবে। আর একটা কথা হচ্ছে, আমার নাম নাই, আমার আব্বার আছে, 2002 এর ভোটার লিস্টে আমার বাবার আছে, আমার যত আছে সব, আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এবার 1987 থেকে 2004 এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই, তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে। সরি, 1987 সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে। 1987 থেকে 2004 তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে, 4-এর পরেও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। সুতরাং এতে ভয় পাওয়ার, আতঙ্ক হবার কোনো জায়গা নাই। আমি বিগত দিনে বলছি, আবারও বলছি, বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে, তৃণমূলের চামচা, তৃণমূলের নেতা, না সত্যিকারের বুথ লেভেল অফিসার। কারণ এই অফিসার গুলো মমতা ব্যানার্জি দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। কাকে দিয়েছে দেখতে হবে। কদিন আগে মালদাতে দিয়েছিল, দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের যদি হয় তাদের এগেনস্টে ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও যাইনি আছেন, তার কাছে কমপ্লেন দিন বা আমাদেরকে জানান, আমরা কমপ্লেন করবো, তাকে হতে সরাবো। স্বচ্ছ লোক ভাবে, স্বচ্ছতার সাথে হোক, স্বচ্ছতার সাথে এসআইআর হোক। রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজনে আমরা সহযোগিতা করব। যে অফিসার আসবে তার নাম, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন। আর যখন আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন। তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডি ভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডি ভোটার করে দেয়, কারো ভোটাধিকার যদি কেড়ে নেয়, সংবিধানের 326 নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয়, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না। আপনারা এই 2002 এর ভোটার লিস্টের নাম কোথায় পাবেন? সিধে চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in/roll ROLL, তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে। তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না করে, অনেকে টাইপ করতে পারে না, তারা গিয়ে ভয়েস সার্চ করবে 2002 এর ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের, দেখবেন দিয়ে দেবে লিংক। আপনি লিংক ওপেন করলেন, প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন, আপনার হাওড়া ডিস্ট্রিক্ট, আমার কথা বলি, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তাহলে আমি হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম। হুগলি ডিস্ট্রিক্টে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে। আমার বিধানসভা খুঁজতে হবে, আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম। তারপরে কি, আমি কোন বুথে আমাদের ভোট দান হয়, বুথ ধরে এখন হবে মিলবে না, কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় 92 হয়েছে। আর আমার আব্বাজি, আমার পিতামাতা যখন 2002 এর ভোটার লিস্টে দেখলাম আমি 75 নম্বর বুথে, তাহলে মিলবে না। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ভোট পোলিং স্টেশনের নাম, নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার। আমরা খুঁজবো কি, কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয়, সেই স্কুলে ক্লিক করবেন, দেখবেন পুরো ওই বুথের 2002 এর লিস্ট চলে আসবে। সেখানটা আপনি ডাউনলোড করে নিন, আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে, আপনার মায়ের নাম আছে, বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না। নামের একটু বানান ভুল আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। নামের বানান ভুল আমি করিনি, সরকার করেছে। যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম, আর ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারে না। জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে, জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। আমার নামের বানান ভুল আছে কেন? কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি, ওরা ভুল আপডেট করেছে। সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না। কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি, বা মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না, ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর, ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা?
আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না, ওরা ভোট ধরার জন্য ছুটছে। একজন সুসাইড করেছেন, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক, আমাদেরকে ব্যথা দেয়। কিন্তু আমার প্রশ্ন, যখন মব লিঞ্চিং এর শিকার হয়েছিল, আমাদের আবু সিদ্দিককে যখন পিটিয়ে মারলো, তখন গিয়েছিল? দুর্গাপুরে যখন খুন করে দিচ্ছিল, তখন গিয়েছিল? আনিসে যখন হত্যা হলো, তখন গিয়েছিল? রিসেন্ট 9 বছরের একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো, তার বাড়ি গিয়েছিল? কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না, মানুষ আতঙ্কিত হবে না। এখন যেতে হবে, পলিটিক্স করতে হবে। সর্বোপরি আমাদেরই বাড়ির নিয়ে, আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায়, তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা, তার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওই লাইনই চলে গেল। এটা পলিটিক্স চলছে। আমি অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না। আপনার কাগজ আছে, আপনি নিজে খুঁজুন। কোন চামচা আমচা নেতা কাটা কাউকে ধরতে হবে না। হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খুঁজুন। আর নালে সাইবার ক্যাফে যান। তাদেরকে আমি সাইবার ক্যাফে ওয়ালাদেরকে বলবো, জেরক্সওয়ালাদেরকে বলবো, একটু মানবিক হবেন। মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। আপনারা হুটহাট করে উল্টোপাল্টা রেটও নেবেন না। অনুরোধ করছি, এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন। তাদেরকে বোঝান, ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন। অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন। এটা অনুরোধ করব আমি আপনাদেরকে। সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন, জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন, একটু তাদেরকে একটু ভয় কমান। আর সর্বোপরি আমরা আগামীকালকেই আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি। রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারে, আমরা সমাধান করব। আর যেহেতু ভাঙড় সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায়, ভাঙড়ের জন্য অ্যাজ আমি এমএলএ আলাদা হেল্প ডেস্ক হবে। ভাঙড়ের কোনো মানুষ, রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই, যে কোনো কারো বানান ভুলে হ্যান ত্যান, যে চিন্তা করছে যে এটাতে কি হবে, সেটা তারা বলবে, আমরা তাদেরকে সমাধান করে দেবো। কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হবে না। আপনি আতঙ্কের কথা বললেন। 2002 সালে আমি দেখেছি এসআইআর হয়েছিল। বছরগুলোই ভোট, তার মধ্যে এত আতঙ্ক সৃষ্টি করছে কেন? রাজ্য এবং কেন্দ্র সবার দায়িত্ব দেশের বা রাজ্যের মানুষের যাতে সুবিধা হয়, যারা শান্তিতে বসবাস করতে পারে, তারা সেটা তাদের দেখার দায়িত্ব। কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার এই এসআইআর নিয়ে আতঙ্ক পরিবেশ। দোষ তো আমাদের। কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয়, একজন নির্দিষ্ট। দোষ তো আমরা করেছি, আপনারা দোষ করেছেন। ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে, সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে, শুধু এই এর সাথে কানেক্ট, ওর সাথে কানেক্ট, নোটবন্দি, লাইনে দাঁড়াও, আধার প্যান ভোটার, এই গল্প করেছে। আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন, মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল। 90,000 অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারতো তো। কেরলে এই এসআইআর এগেইনস্টে চ্যালেঞ্জ হয়েছে, আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে, আমাদের বাংলাতে হয়েছে। তাহলে দোষ তো নাগরিক করেছে, তার সাফার নাগরিককেই হতে হচ্ছে। আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন, সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে। তাই আমার বক্তব্য হচ্ছে, এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই দুরবস্থা হবে। আপনার কাগজ আছে, আপনাকে এটা খুঁজে বার করতে হবে। আপনি জান না, ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে, বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে, যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে, আপনি গিয়ে ভয়েস সার্চ করবেন, আপনি এসে যাবে। জেলার নাম দেখবেন, মারুন। আমি আর একটা কথা সহজে বলছি, সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না, শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন। আপনাদের পাড়ায়, পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে, আর খুব পাবজি গেম খেলছে। তাদেরকে বলবেন, তারাও বার করে দিতে পারবে। আমি এতটাও কথা বললাম। যারা দেখবেন পাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাদের ডাকবেন, এই শোন তো, আমার একটু বার করে দে তো, তারা বার করে দিতে পারবে। খামাখাই চিন্তিত হচ্ছেন কেন? চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে, আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরেও মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে? আপনার প্রশ্ন করা দরকার যে আপনি আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও, রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের, নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে? প্রশ্ন করার দরকার দলিতদের, এসটিদের, এসসিদের, কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে। 5th শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে না? এই প্রশ্ন করার দরকার। এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে? আদিবাসী, দলিত, মুসলমান, হাইরে বাবা আমার কাগজটা কোথায়, আমি ঠিক হবো না হবো। আমার পাড়ার লোকেরা, কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি, কি হবে ভাই, কি হবে ভাই, আমি কি করবো? আমি ধর ঘুমাও তো তুমি। 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাও আতঙ্কিত করা হচ্ছে। বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করবো, আবার কোথাও গিয়ে বলছেন যে
বিজেপি লোকজনকে দেখলেই গাছে বেঁধে রাখুন, আবার তৃণমূলের একজন নেতা বলছেন যে ঝাড়ু হাতে নিয়ে বিজেপিকে দেখলেই তারা করবে, মানে আইএসএফ এর কি স্ট্যান্ড রয়েছে? আমি একটা কথা বলবো, এই তৃণমূলের নেতাদের কথাই কেউ উত্তেজিত হবে না। উত্তেজিত হলে মার কে খাবে? বুথের লোক। মার খাবে গ্রামের লোক, হিংসা হবে গ্রামে, কেস হবে গ্রামে, ক্ষতি হবে গ্রামের মানুষের। অভিষেক ব্যানার্জি বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক, তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক, তারপরে পাড়ার লোকেদের বলবো যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন। অভিষেক ব্যানার্জি পিসিমণি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায়, সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না, তারা বাঁধবে আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে। আমি গ্রামের সাধারণ মানুষকে এর আগেও বলেছি, আজকেও বলছি, রাজনৈতিক বড় বড় নেতারা এক এসি ঘরে বসে চা খাবে। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘার জগন্নাথ ধামে মন্দিরে চা খাবে, সেখানে হিংসা হবে না। আর বুথে কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, অন্যান্য দল করে মারপিট করবেন, এদের কথাই ফাঁদে পা দেবেন না। এরা আদরের দুলালেরা, এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে। আমার বক্তব্য স্পষ্ট, যেদিনকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে, সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন, তার আগে জড়াবেন না। জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে, আর এখানে মোদীর ভক্তদেরকে দড়ি বাঁধতে বলছিলেন মোদীর কোমরে দড়ি বেঁধে দেবো, আর মোদীকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে। এই বুকা বানানো আর যাবে? যে প্রাণ হারিয়েছে প্রদীপ ধর, তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ ধর। সেখান থেকে খানিকটা দূরে পানিহাটিতে অভয়ের বাবা মা তারা বলেছেন, বাংলাহান্ডের সাক্ষাৎকার নিতে গিয়ে তারা বলেছেন যে আমাদের মেয়ের মৃত্যুর পর যে আমাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান চুরি করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি? না দেখুন, আন্দোলনের স্লোগান কোন জিনিস সৃষ্টি হয় সেটা থেকে কপি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। ওটার সাথে আমি সহমত হতে পারছি না। তবে আমাদের তিলোত্তমারও বিচার দরকার। আমরাও চিৎকার করব, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আনিস খান, জাস্টিস ফর তামান্না, জাস্টিস ফর বিদ্যুৎ মন্ডল, জাস্টিস ফর যত ধরনের অন্যায় আছে তার পক্ষে কথা বলবো। তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন, তিনি নাকি বলছেন এসআইআর এর আতঙ্কে মারা গেছে। এতে অনেক রহস্য আছে। সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে, এটা প্রশ্ন। কারণ যতটুকু খবর পাচ্ছি, প্রদীপ কর সাহেবের নাকি 4টে আগুন ছিল না, প্রদীপ বাবুর 4টে নাকি আগুন ছিল না। তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন, তিনি কোনোদিন লেখালেখি করতেন না, প্রতিবেশীরা বলছে, সেটাও আমরা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনি কিভাবে লিখলেন? দ্বিতীয় কথা হচ্ছে, ওই প্রদীপ বাবুর নামের 2002 এর ভোটার লিস্টে ওনার নাম আছে, সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে। তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন? যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে, 2002-3-4 এর জন্যই বলেছেন যে অন্যান্য রাজ্যে 3-এ হয়েছিল এই ধরনের, 4-এ হয়েছিল, এই কথা বলেছেন। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই, কোনো ডকুমেন্টস এই অর্থে দিতে লাগবে না। তারা আতঙ্কিত কেন হবে? এই মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে তো। আর সেইটা হয়তো, সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘনীভূত হচ্ছে। তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে, এটা তদন্ত হওয়া দরকার। মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো, প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক, কিন্তু সেটা জানতে হবে। 2021 সালে তৃণমূলকে সাহায্য করেছিল আইপ্যাক, তার কর্ণধার প্রশান্ত কিশোর, তার ভোটার মমতা ব্যানার্জির এলাকার কালীঘাটে রয়েছে এবং বিহারে রয়েছে। কি বলবেন? তাহলে ভাবুন, এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে, এই ধরনের এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে। এগুলো তো বাতিল করতে হবে। এগুলো বাতিলের কথা বললে নওশাদ সিদ্দিকী কি অন্য কারো সুরে কথা বলছে? এটা অন্যায়। ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে একটাই ভোটার কার্ড হবে, এক জায়গায় সে ভোট দিতে পারবে। ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে, সেখানে যে শিফট হয়ে যায়, পার্মানেন্ট শিফট হলে করতে পারে। কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে। তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত, অন্যজনকে খেপিয়ে তুলছে? আমি অনুরোধ করব, কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না। কারণ 2021 সালের কথা বলছি আমি, উত্তেজিত করেছিল খুন্তি, দা, ঝাঁটা, কড়া, কুদাল, কলসি, এ কথা বলেছিল না, এই ধরনের কথা বলেছিল। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে, সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল, 4টে গুলি খেয়ে মানুষ মারা গেল। বিচার পেল রাজ্য সরকারের কে? এখন তৃণমূল। বিচার করতে পেরেছে? তাহলে 4 জনের গেল, যার গেল তার গেল।
তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না, কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন। এবার হচ্ছে কথা, আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম, এত নাম বাদ গেল, অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই। প্রথম আপনার আমার কাজ কি হবে, আমি যেমন আমার ফুরফুরা শরীফে আমার বুথ হচ্ছে মনে হচ্ছে 93 নম্বর বুথ, তো 93 নম্বর বুথের কজনের নাম বাদ গেছে, গেছে, হ্যান গেছে, ত্যান গেছে, আমাকে আগে দেখা দরকার। তারপর আমার কাজ কি হবে, আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে। তারপরে আমার কাজ কি হবে, আমার বিধানসভায় দেখা, তারপরে আমি জেলায় দেখবো, তারপরে রাজ্যে। আপনার বাড়ি মধ্যম গ্রামে, আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে, আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে, তারপরে আপনার অঞ্চল দেখুন, তারপর আপনার বিধানসভা দেখুন, জেলায় দেখুন, তারপরে যান না। এইগুলো মাথায় রাখবেন। অবৈধ ভোটার নাম কাটবে তো, এই পিকের নাম, যেটা পিকের তো একটা নাম কাটবে, তাহলে পিকের নাম কেটে দিয়েছে, পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো, পিকের নামটা কেন কেটেছে, দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে, এটা তো বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর কথা বলি, নওশাদ সিদ্দিকী মরে গেছে 5 বছর আগে, তো ভোটার লিস্টের নাম এখনো আছে, নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে। আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না, অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে। বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে বলে হই হই করলে হবে না, দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকীর ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে, 5 জায়গায় রেখেছে, শুধু থাপ্পা মারবো, 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা, আরে সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই। আপনার সহপাঠী অসীম সরকার, তিনি কিন্তু বঙ্গ বিজেপি যতই এসআইআর নিয়ে সমর্থন করুন, অসীম সরকার কিন্তু ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছে যে আমার বহু ভারতীয় জনতা পার্টি ভোট দেওয়া হিন্দু লোকের নাম বাদ চলে যাবে। অসমে গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে, কি হলে এনআরসি করে, বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন বুক ফেলিয়ে সে মুসলমানগুলো আজকে বলতে পারছে যে তারা ঘুষপেটিয়া না, যারা কারা ঘুষপেটিয়া। ঠিক একই ভাবে এই যে ডকুমেন্টসের কথা গল্প শোনাচ্ছে, এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি, আবার মুসলমান হলে বাঙালি। আপনার এই এতে আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে এমন অপমান করেছে, মারা গেছে, বাড়িতে এসে মারা গেছে। বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বরঞ্চ আমি আমার বগলার বক্তব্য হচ্ছে অসীম বিশ্বাস কেন তৃণমূল বিজেপির পা কাঁপছে, তৃণমূলের পা কাঁপছে এই জন্যই ওই যে যেগুলো ছাপ্পা ভোট হতো সেগুলো আর হবে না, আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন 2002 এর ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না। হ্যাঁ আমরা দেখবো তো, আমরা ছাড়বো নাকি, এটাও বলে রাখছি যারা বেশি হই হই করেছিল তাদের গুলো প্রয়োজনে আটটিআই মারবে, দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আরটিআই মারবে ইসিআই কে, যে কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টে নাম উঠলো। ছাড়া হবে না বিজেপির নেতাগুলোকেও, মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন, আমরাও আরটিআই মারবো, সাধারণ মানুষকে নয়, বিজেপি নেতাগুলোকে। ভোটার লিস্ট হোক না, দেখবেন কি হয়, আরটিআই মারবো, মানে জানতে চাইবো কোন ডেটার ভিত্তিতে এনার ভোটার লিস্টে যদি নাম উঠে দেন, সেটাকে চ্যালেঞ্জ করবো। অত সহজ নাকি? প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে প্রেশার মধ্যে রেখেছে এই বিজেপি তৃণমূল মিলে, ছেড়ে কথা হবে নাকি? আমদানি কে করছে বুঝতে পারছেন তো, আমদানি কে করছে? তৃণমূল। এখন রাজ্য স্তরে বিজেপির যে কটা মুখ আছে তার সিংহভাগ তো তৃণমূল। একদিন একটা ছবি দেখছিলাম, বিজেপি না তৃণমূল চিনতে পারবেন না এরা, একটা স্টেজের ছবি শেয়ার হয়েছে। দেখুন একটা কথা বলি, খসড়া রেডি হবে, খসড়াতে কাদের নাম আসলো, যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না, তাদের অপশন থাকবে। নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল, এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে। আপনি অভিযোগ দায়ের করতে পারেন, অভিযোগ জানানোর জায়গা আছে, প্রায় 1 মাস সময় দিচ্ছে ইসিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয়, আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না,
জমা করলো, তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে, অ্যাপিয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন, অপশন আছে। এবার হচ্ছে যারা আমরা তো দেখবো কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে। তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে যেমন করব, বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসেবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আপনার যে এলাকা রয়েছে সেখানে যদি কোনো অবৈধ ভোটারের সম্বন্ধে আপনার কাছে খোঁজ আসে বা খবর আসে, আপনি কি নির্দ্বিধায় সরকারের কাছে তুলে দেবেন? আপনারা এই প্রশ্নটা করার আগেই আমাদের পার্টির বুথের স্তরেও আমরা বুথ লেভেল এজেন্ট হিসেবে আমরা অলরেডি তৈরি করে নিয়েছি। তাদের কাজজীবী বলে দিয়েছি, খোঁজো কে মারা গেছে, সার্চিং অপারেশন একদম খোঁজো কে মারা গেছে, কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে, বা কাকে আমরা বৌমা হিসাবে ভাঙড়ে নিয়ে এসেছি, এগুলো খোঁজো। যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে, সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদের হাতে তুলে দাও। যদি ঠিকঠাক করে ভালো কথা, নাহলে ওই বুথ লেভেল অফিসার এগেনস্টে আমরা অভিযোগ দায়ের করবো। কোনো ছাড় হবে না। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে, দেশের সংবিধান আগে, তারপরে নৌসাদ, তারপরে আইএসএফ। আমার কাছে দেশ আগে, দেশের উদ্ধার কিছু আমার কাছে না, আমার পার্টি নয়। দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে। হ্যাঁ, বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে লড়াই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। পথে নামতে চলেছে? না, এখন প্রথমে আমার প্রশ্ন আসবে কেন? এখন তো সার্ভে হবে, খসড়া হবে, তারপরে এখন অনেক বাকি। এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে। কেন বলবো? যদি সঠিকভাবে সব হয় কেন পথে নামবো আমি? সঠিকভাবে হবে না আমি কেন আশা করবো না? সঠিকভাবে হবে এটা আমি আশা করবো।